প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। ১/১১ পরবর্তীতে যে নির্বাচন হলো, ২০০৮-এর নির্বাচনের কথা বলছি। তো সেই ২০০৮-এর নবম জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটি সাদা চোখে আপাতদৃষ্টিতে অনেকের কাছে অল্প কিছু ল্যাপসেস বা ত্রুটি বিচ্যুতি সহ একটি নির্বাচন এরকম মনে হতে পারে, কিন্তু আসলে সেই নির্বাচনে যা ঘটেছিল তা জানলে হয়তো আপনি নড়ে চড়ে বসবেন, স্বাভাবিক থাকতে পারবেন না। যদি আপনি ইতিমধ্যে জেনে থাকেন তাহলে আপনার অবাক হবার পালা এখনও কাটেনি, আর যদি না জানেন তাহলে তৈরি হয়ে বসুন শুনবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, সেই ১/১১ পরবর্তী ২০০৮-এর নবম জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি, যেই নির্বাচনটিকে দায়ী করা হয় শেখ হাসিনার পরবর্তী ১৫-১৫.৫ বছরের ফেসিবাদ কায়েমের গোড়াপত্তন হিসেবে। এটি ছিল ফাউন্ডেশন। ২০০৮-এর সেই নির্বাচন শেখ হাসিনার জন্য ফেসিবাদ কায়েম করবার ফাউন্ডেশন তৈরি করেছিল। সব বিচারে এমনটি মানা হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, ১/১১ কেন হলো সংক্ষেপে যদি বলি একটু। ২০০৭-এর ১১ই জানুয়ারি, তো সেই জন্য সেদিক থেকে ১১ জানুয়ারি যেহেতু, তাই ১/১১ বলা হয়। যুক্তরাষ্ট্রে যেমন 9/11 হয়েছিল ৯/১১, সেইটির আদলে বাংলাদেশে আমরা এটিকে ১/১১ বলছি। আর সেই ১/১১ কেন হলো সেইটিও কিন্তু আমরা অনেকেই জানি। ১/১১ ঘটবার সময় ক্ষমতায় ছিল বিএনপি। তো বিএনপি জামায়াতের জোট সরকার আসলে, আর সেই সরকারের শাসন কেমন ছিল, সেই সরকারের আমলটি কেমন ছিল আপনাদের জানা আছে। তারপরেও ইনকেস একটু আলোচনা করা যেতেই পারে সংক্ষেপে। এটি একটি দুঃশাসন ছিল। মন্ত্রণালয়গুলো দুর্নীতিতে একেবারে আপাদমস্তক ঢাকা ছিল। মন্ত্রীরা এমপিরা লুটতরাজে লিপ্ত হয়েছিলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছিল। আর সাধারণত সেনারা কোনো একটি দেশের শাসন ব্যবস্থায় তখনই হস্তক্ষেপ করে যখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা সিভিল গভর্নমেন্ট ফেল করে। ওই সুযোগটি তারা নেয়। তারা দেশের মানুষকে একটি সালাম দিয়ে ক্ষমতা নিয়ে নেয় যে দেশের ক্রান্তি লগ্নে আমরা এসেছি আপনাদের ত্রাতা হয়ে, কারণ দেশ ভালো চলছিল না, রাজনীতিবিদেরা ফেল করেছে, সরকার ব্যর্থ হয়েছে, জনগণের জানমাল রক্ষায় আমরা এসেছি, এরকম হয়ে থাকে। তো বিএনপির সেই ২০০১ থেকে ৬-এর সরকারটি ছিল দুঃশাসনের ইতিহাস আসলে। আমি জানি বিএনপির অনেক ভাই বোন যদি এই মুহূর্তে আমাকে শুনছেন বা পরে শুনবেন তো মনে কষ্ট হবে আপনাদের, কিন্তু এটি তো সত্যি। এর বাইরে আর বলবার কি আছে? আর এর বাইরে বেশ কয়েকবার আন্তর্জাতিকভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া সেটি তো আছেই। তো সেই সুযোগেই ১/১১ হয়েছিল, কারণ বিএনপির রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ তখন ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তো সেই সব কারণেই ১/১১ হয়েছিল। তো ১/১১ মিলিটারি ব্যাকড সরকার বলা হয় এটিকে। সেনাপ্রধান ছিলেন তখন মঈন ইউ আহমেদ, আর সরকার প্রধান ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফখরুদ্দিন আহমেদ। তো ১/১১ পর প্রায় ১.৫ বছরের মতো সময় লেগেছিল নির্বাচনের ব্যবস্থা করতে। ২০০৮-এ গিয়ে নির্বাচনটি হয়। তো তখন এই নির্বাচন কিভাবে হবে? এটি কি একটি সাধারণ স্বাভাবিক নির্বাচন হবে, সচরাচর যেরকম ঘটে সেরকম, নাকি কোনো কিছু ঘটবে, কিছু ঘটানো হবে? তো এমন কিছু পরিকল্পনা সেই নির্বাচনে নেওয়া হয়েছিল, পরিকল্পিত, নিয়ন্ত্রিত এবং ইঞ্জিনিয়ার্ড। তাই বলছিলাম যে সাদা চোখে যদিও মনে হয় যে ২০০৮-এর নির্বাচনটি একটি সাধারণ নির্বাচন হয়েছে, না, আসলে হাসিনা 4টি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এগুলো তো আছেই। এর আগে ২০০৮-এর নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং করেই ক্ষমতায় এসেছে। তো 4টি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে হাসিনার জন্যে। তো সেনাপ্রধান মঈন ইউ আহমেদ বা ১/১১-এর সঙ্গে যারা সংশ্লিষ্ট সবাই এই সিদ্ধান্তই তারা নিয়ে ফেলেছিলেন যে বিএনপিকে আর সরকারে আসতে দেওয়া যাবে না। কোনো কারণে বিএনপির প্রতি তাদের অ্যালার্জি তৈরি হয়েছিল। কোনো কারণে বলতে হয়তো বা বিএনপির দুঃশাসনও হতে পারে, যে তারা এই দুঃশাসন আর বাংলাদেশে দেখতে চায় না, তাই তারা হয়তো বিকল্প হিসাবে হাসিনাকে ভেবেছিল। তো তার মানে বিষয়টা অনেকটা এরকম দাঁড়িয়েছিল, আউট অফ দি ফ্রাইং প্যান ইনটু দি ফায়ার। ইংরেজিতে একটি বাগধারা আছে,
ইডিওমেটিক ফ্রেজ। তা আমরা এটাকে বলি আউট অফ দি ফ্রাইং প্যান ইনটু দি ফায়ার, অর্থাৎ খারাপ থেকে খারাপতর অবস্থা। তো সেই অবস্থায় হয়েছিল। হাসিনাকে তারা বিবেচনা করেছিলেন, আওয়ামী লীগকে বিবেচনা করেছিলেন ক্ষমতা আনবার জন্যে, এবং সেইভাবে তারা সব কলকাঠি নাড়ছিলেন। সুপরিকল্পিতভাবে সব পরিকল্পনা নেওয়া হচ্ছিল যাতে হাসিনাকে ক্ষমতায় আনা যায়। আর সেই জন্যে শুধু সেই সময়ের মিলিটারি ব্যাক ফখরুদ্দিন মনিউদ্দিনের সরকারি কাজ করছিল তা না, এই দুজন ছাড়াও আরও অনেকে কাজ করছিলেন তাদের সহযোগী হিসেবে। এক এক করে নাম বলতে গেলে তখনকার নির্বাচন কমিশন, যেটি ছিল শামসুল হুদা কমিশন, হুদা কমিশন অনেকে বলেন, এটিএম শামসুল হুদা। তো সেই হুদা কমিশন চিফ ইলেকশন কমিশনার বা সিইসি ছিলেন শামসুল হুদা, আর তার দুই কমিশনার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন এবং ছাহুল হোসেন। তার নামটি ছ দিয়ে লেখাতে আমাকে এইভাবে পড়তে হচ্ছে, ছাহুল হোসেন। তো এই দুজন ছিলেন কমিশনার, এবং তাদের সম্পর্কে আরেকটি তথ্য এখানে বাড়তি দেওয়ার আছে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন কিন্তু আমাদের সর্বশেষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারেও উপদেষ্টা হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তো এই দুই কমিশনার এবং শামসুল হুদা এরাও যুক্ত হয়েছিলেন হাসিনার পক্ষে ইঞ্জিনিয়ারিং করবার জন্য। এর বাইরে সামরিক বেসামরিক কর্মকর্তারা যুক্ত হয়েছিলেন, প্লাস ভারতের ডিপ স্টেট। এই সব মিলে একটি চক্র হয়েছিল। সেই চক্রটি ভিশাস সার্কেল হয়েছিল, দুষ্ট চক্র। সেই চক্রের কাজ হয়েছিল বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়া, নিশ্চিত করা বিএনপি না আসে, আর আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো, শেখ হাসিনাকে। সেভাবে তারা কাজ শুরু করেন। তো আর সম্প্রতি যে দুজন গ্রেপ্তার হয়েছেন, তিনজন গ্রেপ্তার হয়েছেন, তিনজনের মধ্যে দুজন হলেন খুব গুরুত্বপূর্ণ। এই দুজন প্রথমে গ্রেপ্তার হয়েছিলেন পরপর। তৃতীয় ব্যক্তির এখানে তেমন ডিরেক্টলি তেমন ভূমিকা নেই, তাই তার কথা নিয়ে আলাপ করব না। প্রথম দুজন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ। এই দুইজন অলরেডি ইন্টারোগেশনের আওতায় আছেন। তারা ছিলেন প্রধান কুশীলব, অর্থাৎ ফখরুদ্দিন মনিউদ্দিন সরকারের ভারতীয় ডিপ স্টেটের সহযোগিতায়, আমাদের নির্বাচন কমিশনের সহযোগিতায় যে পরিকল্পিত নিয়ন্ত্রিত নির্বাচনের আয়োজন করা হচ্ছিল, সেই নির্বাচন বাস্তবায়ন করবার জন্য প্রধান কুশীলব ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী এবং শেখ মামুন খালেদ, আরও অনেকের সঙ্গে। তো আরও দু একজনের নাম আমরা জানতে পারি। তারা হলেন সেই সময়ের এই ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ, অর্থাৎ শেখ মামুন খালেদের কথা যে বলছি, তিনি তখন ছিলেন ডিজিএফআই প্রধান। আর সিটিআইবির পরিচালক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন। আচ্ছা, তো এরা সবাই মিলেই সে ইঞ্জিনিয়ারিং বাস্তবায়ন করবার চেষ্টা করছিলেন। তো তারা কোন কাজটি মূলত করছিলেন, কোন মাধ্যমে গিয়েছিলেন, ইঞ্জিনিয়ারিংয়ের কৌশলগুলো কী ছিল? প্রিয় দর্শক শ্রোতা, তারা প্রধান কৌশল নিয়েছিলেন অন্যান্য অনেক কিছুর মধ্যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো। একবার ভেবে দেখুন কতটা ক্রিয়েটিভ এরা, কতটা সৃজনশীল, কতটা ইনভেন্টিভ। অতিরিক্ত ব্যালট পেপার ছাপিয়েছিলেন তাদের প্রয়োজন অনুযায়ী, এবং সেই ব্যালট পেপার তাদের সুবিধা মতো সেফ যেখানে বোধ করেছেন এমন বিভিন্ন নির্বাচন কেন্দ্রে পাঠানো হয়। আর সেই অতিরিক্ত ব্যালট পেপার সহ গুণে আওয়ামী লীগকে জেতানো হয়, আওয়ামী লীগের পক্ষে ঘোষণা আসে, আর বিএনপিকে হারানো হয়। আচ্ছা, তার আগে সেই সময় বিএনপির অবস্থা কী ছিল সেই বিষয়ে একটু কথা বলা দরকার। তো সেই বিষয়ে কথা বলতে গেলে বলতে হয়, ফখরুদ্দিন মনিউদ্দিন সরকারের কাছে সব জরিপ থেকে খবর ছিল এবং গোয়েন্দা রিপোর্ট থেকে যে বিএনপি নির্বাচনে ভালো করবে। যদিও বিএনপি দুঃশাসন ছিল, এইটি একটি আমার কাছে অবাক হওয়ার মতো বিষয়। কারণ 2001 থেকে 6 বিএনপির যে অবস্থা ছিল, যেভাবে তারা সরকার চালিয়েছিল, দেশের মানুষ তাদের উপর ছিলেন মহাবিরক্ত। তারপরেও গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আমরা জেনেছিলাম যে বিএনপি জিতে আসবে আবারও। হয়তো ভূমিদার জয় হবে না, বাট জিতে আসবে। বাট মঈন আহমেদ খুবই স্ট্রিক্ট ছিলেন, খুবই রিজিড ছিলেন বিএনপি ফিরে না আসার ব্যাপারে, এবং তিনি সবাইকে নির্দেশ দিচ্ছিলেন কোনো অবস্থায় বিএনপিকে ফিরিয়ে আনা যাবে না। এবং তিনি আসন নির্ধারণ করে দিয়েছিলেন যে বিএনপি পাবে 30টি আসন, এর বেশি পেতে পারবে না, পাওয়া ঠিক হবে না। সেভাবেই হয়েছিল, বিএনপি 29টি আসন পেয়েছিল। আচ্ছা, এই বিষয়ে আরও কিছু তথ্য দেওয়া যেতে পারে।
আবু রুশদ সম্প্রতি তার এক লেখায় জানিয়েছেন আমাদের, আবু রুশদ হলেন একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা টার্নড সাংবাদিক, এবং তিনি একজন সাংবাদিক। তো তিনি জানিয়েছিলেন যে সব জরিপ, গোয়েন্দা রিপোর্ট, সব কিছু থেকে তার কাছে কিছু খবর এসেছিল। সেই খবর অনুযায়ী বিএনপির 155 থেকে 160টি আসন পাওয়ার কথা ছিল। এই আসন পেয়ে বিএনপির জয়ী হবার কথা ছিল, তিনি এটি কনফার্ম করেছেন। আচ্ছা, তো এখন কথা হলো, এই 155 থেকে 160টি আসনের পরিবর্তে বিএনপিকে দেয়া হলো 30টি আসন। 30টি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদায় বিএনপিকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। আর আরেকটি খবর জানা গেছে যে বেগম খালেদা জিয়ার কাছে তখন খবর পৌঁছেছিল যে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, বিএনপিকে 30টি আসন দেওয়া হবে। তাই তিনি শেষ মুহূর্তে বেঁকে বসেছিলেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন না বা বেরিয়ে আসবেন। কিন্তু জামায়াতে ইসলামের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল, আশ্বস্ত করা হয়েছিল যে গোয়েন্দা রিপোর্ট ভালো, মাঠ পর্যায়ের খোঁজখবর ভালো, বিএনপি ভালো আসনে জিতে আসবে, তাই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। তো জামায়াতের পক্ষ থেকে যেই সংবাদ দেওয়া হয়েছে বা তথ্য দেওয়া হয়েছে সেটিও ঠিক ছিল। যিনি তথ্যটি দিয়েছিলেন তিনি ঠিকভাবেই দিয়েছিলেন, বাট তার তো জানবার কথা ছিল না যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপিয়ে সুগভীর ষড়যন্ত্র এবং কৌশলে বিএনপিকে হারিয়ে দেওয়া হবে এবং আওয়ামী লীগকে জিতিয়ে দেওয়া হবে। সেই তথ্যটি তার কাছে ছিল না, তাই ফলাফল যা হবার তাই হলো, এবং বিএনপি বিরোধী দল হয়ে গেল। শুধু বিরোধী দল না, অমর্যাদাকর আসন সংখ্যা নিয়ে বিরোধী দল। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল সেই সুগভীর কৌশল এবং ষড়যন্ত্র যা বিএনপিকে হারিয়ে দিয়েছে পরিকল্পিতভাবে 2008-এর নির্বাচনে এবং আওয়ামী লীগকে জিতিয়ে দিয়েছে। এর বাইরে আরও কিছু কথা যোগ করতে চাইছি, সেটি হলো সিইসি। তখন সিইসি ছিলেন শামসুল হুদা, এটিএম শামসুল হুদা। তিনি আর ইহ জগতে নেই, সো তার বিষয়ে আলাপ করে লাভ নেই। বাট সেই ইলেকশন কমিশনের দুজন কমিশনার কিন্তু এখনো বেঁচে আছেন। সদ্যই দায়িত্ব শেষ করলেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। তাহলে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন এবং সোহেল হোসেন, তাদের দুজনেরই কিন্তু জানা আছে সেই নির্বাচন সম্পর্কে, সেই এক্সট্রা ব্যালট পেপার সম্পর্কে, সব কিছু সম্পর্কে তাদের জানা আছে। তো সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা ছেড়ে দিল, ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দেওয়া শুরু করলেন। অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা খিস্তি খেউর তিনি আওড়াতে লাগলেন। তো এখন বিএনপি সরকার চাইলে ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন এবং সোহেল হোসেন, এই দুজনকে জিজ্ঞাসাবাদ করবার আওতায় আনতে পারে এবং তাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আমি মনে করি, এবং তারা হতে পারেন রাজসাক্ষী। শেখ মামুন খালেদ, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত, এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, এই দুজনের সঙ্গে ওই দুই কমিশনারকেও নবম জাতীয় সংসদ নির্বাচনের 2008-এর জিজ্ঞাসাবাদের আওতায় আনা যেতে পারে। তাহলে আমরা প্রকৃত সত্য জানতে পারি। আর আরেকটি কথা এখানে আমি আপনাদের দিতে ভুলে গেছি তথ্য, সেটি হলো নির্বাচনের আগে 2008-এ মাসুদ উদ্দিন চৌধুরী শেখ হাসিনার সঙ্গে একটি গোপন চুক্তিতে আসেন। সেই চুক্তি হলো, আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস আওয়ামী লীগকে আমরা ক্ষমতায় আনবো, সব রকমের ব্যবস্থা আমরা করব, আমরা এটা নিশ্চিত করবো যে ম্যাডাম আপনি ক্ষমতায় আসবেন, আপনার দল ক্ষমতায় আসবে। বিনিময়ে আওয়ামী লীগের কাছ থেকে তিনি কিছু সুযোগ সুবিধার অঙ্গীকার নিয়েছিলেন, কি সেগুলো নিশ্চিত করে বলা যায় না। বাট আমরা দেখেছি একটি পর্যায়ে যখন যদিও প্রধান কুশীলব ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী শুরুর দিকে, মিলিটারি ব্যাক সরকারের শুরুর দিকে, 1.5 বছরের মাথায় তার আর্মি চিফের সঙ্গে মনোমালিন্য হয়, কারণ তিনি অতিরিক্ত অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। আপনাদের জানা আছে, রাজনীতিবিদদের, ব্যবসায়ীদের আটকে রেখে নির্যাতন করে টাকা পয়সা নিয়েছিলেন, এবং তার তত্ত্বাবধানে, তার নির্দেশে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল। এই সব কিছুর কুশীলব কিন্তু তিনি। তো যা হলো, মইনুল আহমেদ তাকে রাষ্ট্রদূত করে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেন 2008-এর শেষের দিকে। তো আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেও কিন্তু তার এই পদ কেড়ে নেয়নি, বরং তাকে এক্সটেনশন দিয়ে 6 বছর সেখানে রাখবার ব্যবস্থা করেছে শেখ হাসিনা। তার মানে আওয়ামী লীগের কাছ থেকে যথেষ্ট সুযোগ সুবিধা বিভিন্নভাবে তিনি পেয়েছেন মাসুদ উদ্দিন চৌধুরী। প্রিয় দর্শক শ্রোতা, এদের হলো এই কর্মকাণ্ড। তো এদের সম্পর্কে সবাইকেই সজাগ থাকতে হবে। আর যারাই অপকর্মের সঙ্গে লিপ্ত হবে, এখন এটি পরিষ্কার হয়েছে কে কোন দলের, কে কোন পজিশনের, সামরিক কি বেসামরিক, কত বড় পজিশন, কোনো লাভ নেই। যথাসময়ে আইনের আওতায় সবাইকে আসতে হবে এবং আসা শুরু হয়েছে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন।